আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে ৪২,৬১৮টি। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২,৬১,৬১,২০১ জন। গড়ে ৩,০০০ ভোটারদের জন্য একটি কেন্দ্র ধরে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সচিব আরও বলেন, কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২০ অক্টোবর। ১০টা অঞ্চলে ৬৪টা জেলায় ৩০০ আসনের এবারের হিসাব অনুযায়ী গড়ে ৩,০০০ ভোটারের জন্য এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২,৬১৮। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে স্বনামের বদলে শিক্ষার্থী ঐক্যজোট নামে ছাত্র শিবির নির্বাচনে অংশ নেওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি। পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান। আর মির্জা আব্বাসের অভিযোগ, ভারতে বসে মৌলবাদের ট্যাগ দিয়ে দেশ দখলের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু আমরা মুক্ত করতে পারি নাই। এতে মহিলা দলের নেতাদের অভিযোগ, ডাকসুতে ষড়যন্ত্র করে জয়ী হয়েছে ছাত্র শিবির। যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে গতকালকে যাদেরকে ডিক্লারেশন দেওয়া হয়েছে অর্থাৎ ডাকসুতে নির্বাচিত হয়েছে, তারা গুপ্ত রাজনীতি করেছে। তবে ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে জানিয়ে জয়ীদের অভিনন্দন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। এদিকে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, ছাত্রদলের পরাজয়ের জন্য পতিত আওয়ামী সরকারের দোসররা দায়ী। এখানে আমাদের পতিত সরকারের সঙ্গে যাদের যোগ সাজস ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে। এই ডাকসু নির্বাচন একদিকে যেমন আমরা কিছুটা আশাহত হয়েছে, আরেকদিকে এটা আমাদেরকে একটা সংকেত দিল। অন্যদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে জামাত। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে। সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। সামনে আমাদের যা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রমাণিত না হলেও ডাকসু নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হলে অধিক স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করে বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ কৌশলের কারণেই শিবির সমর্থিত প্যানেলের বিজয় হয়েছে বলে মন্তব্য তাদের। সর্বোপরি নির্বাচনটিকে গ্রহণযোগ্য হিসেবেই দেখছেন তারা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রায় ৮০% ভোটারের উপস্থিতিতে হয়ে গেল স্বাধীনতা পরবর্তী ডাকসুর অষ্টম নির্বাচন। ভোটের সময় গুরুতর কোনো অভিযোগ না থাকলেও গণনার সময় একে একে অভিযোগের ডালপালা মেলতে থাকে প্রার্থীদের কথায়। আরে ভাই, ভোট দেয় সেই সময় আমাদেরকে ঢুকতে দেয় না, আর ওনারা ভোট গণনার সময় সেখানে ঢোকে। তবে অভিযোগের সপক্ষে তেমন একটা প্রমাণ দেখাতে পারেনি প্রার্থীরা। তারপরও বিশ্লেষকদের মত, এগুলো খতিয়ে দেখা হলে ফলাফলের অধিক স্বচ্ছতা নিশ্চিত হবে। যে সকল অভিযোগ তারা এনেছেন তাদের কথা হলো তারা তাদের অভিযোগের সপক্ষে প্রমাণাদি উত্থাপন করবেন, তাহলে এটা এই অভিযোগের গুরুত্ব পাবে। আবার বিশ্ববিদ্যালয় চাইলে বা নির্বাচন কমিশন চাইলে তারাও তাদের পক্ষ থেকে ব্যাখ্যা দিতে পারে, আরো এটা স্পষ্ট করার জন্য, মানুষের কাছে আরো বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। প্রত্যেকটা অভিযোগের কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়ে সমাধান হওয়া দরকার, না হলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধই থেকে যায়। হয়তো নির্বাচনের ফলাফল অনেক ব্যবধান, যারা জয়ী হয়েছে বিরাট ব্যবধানে জয়ী হয়েছে, তারপরেও যদি অল্প কিছু ভোটে প্রশ্ন থাকে সেটাও সমাধান করা উচিত। ভোটে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নজর কাড়া বিজয় হয়। এর পেছনে জুলাই অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ কৌশল এবং শিক্ষার্থীদের নতুন ছাত্র রাজনীতির বন্দোবস্তের চিন্তা কাজ করেছে বলে মনে করেন তারা। জুলাইয়ের
অভ্যুত্থানের পর থেকেই ওরা কার্যকর ছিল, অ্যাক্টিভ ছিল। কারা নির্বাচনে প্রার্থী হবে, তাদের কৌশল কী হবে, তাদের বয়ান কী হবে, তারা কিভাবে নাগরিকের কাছে পৌঁছবে। তাদের সবচেয়ে বড় ব্যাপারটা ছিল তারা তাদের সর্বশক্তি ব্যবহার করেছে এখানে। তারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোকে তারা এই পরিমাণেই তারা অপছন্দ করেছে। ছাত্র শিবিরের যে স্বাধীনতা বিরোধী যে তাদের স্থান, স্বাধীনতা বিরোধী তাদের যে রাজনৈতিক অবস্থান, সেটা জেনেও তারা তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করে। সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফলাফল নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া না আসায় নির্বাচনটিকে গ্রহণযোগ্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। দীর্ঘ ৩৩ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট সুষ্ঠুভাবে করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালেই বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ, প্রায় ১১,০০০ ভোটারের পদচারণায় মুখর হবে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে সকাল ৯টা থেকে ওএমআর ব্যালট পদ্ধতিতে শুরু হবে ভোট গ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রার্থীদের এ লড়াই। সুষ্ঠু নির্বাচনে প্রতি কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন রিটার্নিং অফিসার, সহযোগিতায় থাকবেন ৬৭ জন পোলিং ও ৬৭ জন সহায়ক পোলিং অফিসার। নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ১২০০ পুলিশ সদস্য, দায়িত্বে থাকবেন ২ জন ম্যাজিস্ট্রেট। আমাদের পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন নিয়োজিত থাকবে, গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। তবে এটা যেহেতু ইন্টারনাল ইলেকশন, সেক্ষেত্রে আমাদের ওখানকার শিক্ষক মহোদয়দের অনেক ভূমিকা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়েই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। ভোট কেন্দ্রের পরিবেশ মনিটরিং করতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকবে ৮০টি সিসি ক্যামেরা। ২২৪টি বুথে প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন, ৬৭ জন পুলিং অফিসার যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। ২১টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবে না, বজায় থাকবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, এমনটাই প্রত্যাশা সবার। সাকিব আল হাসান, RTV। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে তালিকা প্রকাশ করা হয়। রাকসুতে ২৩টি ও সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধির বিপরীতে ৩২২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ৩১৫টি বৈধ ঘোষণা করা হয়, বাদ পড়েছে ৭ জন। এর মধ্যে ৫ জন রাকসু এবং ২ জন সিনেটের প্রার্থী। তবে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। আগামীকাল প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এরপর ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৯ম সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের পরিবর্তে ৪ মাস নির্ধারণ করা হয়েছে। ৩ মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং ১ মাস গ্রাম সংযুক্তি থাকবে। কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর থেকে বৃদ্ধি করে ৪৭ বছর করা হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর উপর মূল্যায়ন করতে হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকারের সন্ধান পেয়েছে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসি কর্মকর্তা এক অভিযানে লকারটি শনাক্ত করেন। তবে লকারের ভেতরে কি রয়েছে তা দেখার জন্য কোনো ধরনের নির্দেশনা ব্যাংক কোম্পানি আইনে স্পষ্ট নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। বলেন, দুদক বা সিআইসির আইনে থাকলে তারা লকার ভাঙার প্রক্রিয়ায় যেতে পারবেন, অন্যথায় আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট পক্ষকে সঙ্গে নিয়ে লকার ভাঙা যাবে। যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই।
এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিআইডব্লিউটি এতে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সন্ধান মিলেছে প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম সহ কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেটের। এদিন ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। শাকিলা করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে গোপন ক্যামেরায় দুর্নীতির ভিডিও আসে দুদকের হাতে। 27 জুলাইয়ের ওই ভিডিওর রেশে বুধবার দুদক অভিযান চালায় মতিঝিল বিআইডব্লিউটি অফিসে। উঠে আসে ভিডিওর সত্যতা। জ্বালানি তেলে 17 কোটি টাকার কাজ পেতে ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা থেকে 2 লাখ টাকা ঘুষ গ্রহণ করেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম। সেখানে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। চক্রের সদস্য হিসেবে কাজ করেন পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে অভিযানকারী দল। তার দাবি মতে এটা হচ্ছে তাদের ব্যবসায়িক লেনদেন, কিন্তু আমরা তাকে বলেছি যে ব্যবসায়িক লেনদেন অফিসে হওয়ার কথা না, আর কি বাইরে হওয়ার কথা, কিন্তু সেটার সে কোনো সদুত্তর দিতে পারেনি। টেন্ডারের ডকুমেন্ট সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি, আমরা এগুলো পর্যালোচনা করব। বিনা সে চেয়ারম্যান স্যারের যে ভগ্নিপতি আর কি, এটা নিশ্চিত হওয়া গেছে, কথা বলে জানা গেছে আর কি। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো খোঁজখবর নিব। যদিও অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেনি অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। এটা আমি তো অফিসের কাজে ব্যস্ততা ছিলাম, অনেক ঠিকাদার অনেক সময় ঢুকে পড়ে, এগুলো অগোচরে হয়তো তারা করে ফেলছে আর কি। তদন্ত করতেছে, দেখা যাক কি হয়। না এই বিষয়ে আমার কোনো সংশ্লিষ্ট না। এদিন ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 150 কোটি টাকা ঋণের নামে শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। গণহত্যার মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম এবং নির্যাতিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। জুলাই আগস্টের গণহত্যা প্রমাণে এই দুজনের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে 1400-র অধিক ছাত্র জনতাকে হত্যা এবং 20,000-এর অধিক মানুষকে আহত করা হয়েছে। এ হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতিমধ্যে এ মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন সহ মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার সাক্ষ্য দিবেন জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম ও সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই 2024 হয়েছে। নাহিদ ইসলাম কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসেবে বিবেচিত হবে। এই মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাসেই শেষ হতে পারে বলে জানান এ প্রসিকিউটর। আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা, এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনার অপরাধ প্রমাণে ট্রাইব্যুনালের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও এ সময় দৃঢ়তার সঙ্গে বলেন প্রসিকিউটর তামিম। কারো চোখ নাই, কারো হাত নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা সাক্ষী দিয়েছেন। ডাক্তাররা এসে সাক্ষী দিয়েছেন কিভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, কিভাবে রিপোর্টসগুলো ম্যানুপুলেট করা হয়েছে। বিশেষ করে যিনি এখানে অ্যাপ্রুভার হয়েছেন তিনি ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে।
এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না। যদিও প্রসিকিউশন জানিয়েছিল ডিসেম্বরের মধ্যেই কয়েকটি বড় মামলার বিচার শেষ হবে, সে অনুযায়ী দ্রুতই শেষ হতে পারে শেখ হাসিনার বিচার, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। রাজধানীর কারণবাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার এ বিষয়ে রিট করেন পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতি আরা নাসরিন সহ 9 জন। রিটে উল্লেখ করা হয়, এই প্রকল্পের জন্য হাতিরঝিল ভরাট করে পিলার বসিয়ে এবং পান্থকুঞ্জ পার্কের গাছ কেটে পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য নষ্ট করা হয়েছে। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের FDC থেকে পলাশী পর্যন্ত নির্মাণ কাজ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই প্রকল্প কেন অন্য কোনো উপযুক্ত জায়গায় সরানো হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলে জনসাধারণের চলাচলে হস্তক্ষেপ না করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ সহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোড শোর আয়োজন করেছে এনবিআর ব্যাংক। 2 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। ক্যাশলেস বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়ন ও বাংলা QR এর মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এসব কর্মসূচি আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NRB ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক শাহিন হাওলাদার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা। গ্রাহকদের QR কোডের পেমেন্ট সহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানাতে এই উদ্যোগ নিয়েছে NRB ব্যাংক। খেলার খবর। 2026 সালের 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে T20 বিশ্বকাপ। ক্রিকেট বিষয়ক পোর্টাল USPN ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করেছে। 20 দলের অংশগ্রহণে হতে যাওয়া এবারে T20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের অন্তত 5টি ও শ্রীলঙ্কার 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফাইনালে উঠলে সেটি হবে কলম্বোতে, আর তারা না উঠলে সে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এরই মধ্যে 15টি দল বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। বাকি 5টি দলের মধ্যে বাছাই পর্ব থেকে আফ্রিকার 2টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগর থেকে 3টি দল অংশ নেবে। এরই মধ্যে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি মূল পর্ব নিশ্চিত করেছে। এই দলগুলোর মধ্যে ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন পর্যন্ত দেশে ফিরতে পারেনি। পুরো নেপালে চলমান কারফিউ ত্রিভুবন বিমানবন্দরের সকল কার্যক্রম বুধবার বিকেল পর্যন্ত বন্ধ থাকায় বাংলাদেশ দলের ফেরা নিয়ে এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশ দলকে দেশে ফেরাতে নেপালে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে টিম ম্যানেজার। এদিকে আজ টিম হোটেলে অবস্থান করে জিম সেশন করেছে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। প্রায় 2 ঘন্টা জিমে ঘাম ঝরিয়েছে সাদ জামালরা। সংবাদ শেষ করব নৌকা বাইচের খবর দিয়ে। সুস্থ বিনোদনের লক্ষ্যে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসী। দীর্ঘদিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজার হাজার নারী পুরুষের। প্রতি বছর এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের। এদিকে তরুণ যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই নৌকা বাইচের আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে গরু, রানার্স আপ দলকে ছাগল তুলে দেন আয়োজকরা। নৌকা বাছাই খেলাটা নতুন করে আবৃত্তি হোক, আমরা চাই এই খেলাটা আজীবন উজ্জীবিত হোক। জীবনের যে সংস্পর্শ সব পানির সাথে, এই নৌকা বাইচটা ঠিক তেমনি আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সব জায়গায় আয়োজন করা হয় এবং মানুষ উপভোগ করে, এই জন্য সকলের প্রতি আহ্বান। আমি অনুরোধ করব যাতে প্রত্যেক জেলায় জেলায় এই ধরনের নৌকা বাইচ হয় এবং গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষ যাতে এই আনন্দটা উপভোগ করতে পারে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।